আচ্ছা। তা আজকে হচ্ছে আমাদের জেরোর ফার্স্ট ক্লাস, তাই তো? তো জেরোতে আজকে আমরা দেখবো হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং কিভাবে করতে হয় জেরোতে, একটা কোম্পানি কিভাবে সেট আপ করতে হয়, তারপরে হচ্ছে কোম্পানি সেটিংস, চার্ট অফ অ্যাকাউন্ট, তারপরে কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিতে হয়, যেটা আমরা কুইক বুকসে অনেক পরে গিয়ে আলোচনা করে আসলাম, তাই তো? আর হচ্ছে জেরোর কিভাবে প্রো অ্যাডভাইজারের এক্সাম দিতে হয় সেই প্রসেসটাও আজকে আমরা দেখার চেষ্টা করব। তো মানে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে এটার জন্য একটা ভিডিও আমি করে রাখছিলাম, যদিও ভিডিওটা দেওয়া হয় নাই ভুলবশত। আচ্ছা, কিছু সমস্যার কারণে এই যে ভিডিওটা আমি দিয়ে দিছি আপনাদের গ্রুপে, এখানে দেখে নেবেন। হ্যাঁ, এই ভিডিওটার মধ্যে আমি বেসিক্যালি আসসালামু মানে আর আলাইকুম কি সম্পূর্ণ সবাইকে। জিনিসটা দেখাইছি। যে ধরেন জেরো, জেরো কিন্তু কোন দেশের সফটওয়্যার বলতে পারেন? জেরো হচ্ছে অস্ট্রেলিয়ান বেসড। সাইজ বিজনেস অস্ট্রেলিয়া ওনারদের বা জন্য নিউজিল্যান্ড বেসড যে অ্যাকাউন্টিং কোম্পানির সফটওয়্যার আছে অফিস সেটা হচ্ছে হচ্ছে জেরো। হ্যাঁ, নিউজিল্যান্ড, তো অস্ট্রেলিয়া, এই ইউকে দেশের এবং যে বিভিন্ন অ্যাকাউন্টিং দেশে আছে। সফটওয়্যার গুলা মেনটেন করা হয় সিস্টেম কনসার্ন সেটার মধ্যে আর কি প্রতিষ্ঠান। জেরোটাই সব থেকে তো বেশি আসেন আজকে প্রায়োরিটি আমরা তারা একটা দিয়ে জেরোর থাকে। কুইক অ্যাকাউন্ট বুকসও ওপেন দেয়। করার চেষ্টা করি। দেখেন জেরোটা হচ্ছে তাহলে আমরা নিউজিল্যান্ড জেরো বেসড চলে যাব। টেকনোলজি, প্রথম যে লিঙ্কটা একটা আছে কোম্পানি এখানে আছে। এই ইন্টারফেসে আসার পরে তারা আমাদের সামনে তারপরে দেখেন অ্যাভেলেবল দেখাচ্ছে। জেরোতে প্রথমে কি করলাম, ইন্টারফেসটা করি। জেরোতে প্রথমে তাহলে আমরা আপনি জেরো গুগলে গিয়ে চলে সার্চ যাব। করবেন হচ্ছে জেরো। প্রথম যে লিঙ্কটা জেরো আছে সার্চ এখানে করার এই পরে ইন্টারফেসে আসার পরে যেটা আসবে, প্রথম অপশনটাতে ক্লিক আমাদের করার সামনে পরে এখানে অ্যাভেলেবল দেখবেন দেখাচ্ছে। ট্রাই জেরো ফর ফ্রি। ভালো করে এখানে সেটা খেয়াল করেন, হচ্ছে ট্রাই জেরো জিরো ট্রাই ফর ফর ফ্রি ফ্রি। অ্যান্ড লগ ইন। এখানে আমরা যাব। যাদের অলরেডি ঠিক আছে, অ্যাকাউন্ট দুইটা ওপেন অপশন করা পাবো, আছে লগ ইন না, আমরা ফ্রিতে। তারা আমরা কুইক বুকসে দুইটা কাজ করে আসছিলাম, একটা হচ্ছে 30 দিনের ট্রায়াল ভার্সন কোম্পানি ওপেন করে আসি না, আর একটা কি করে আসছিলাম, আমাদের অ্যাকাউন্টেন্ট ভার্সন ওপেন করে আসি, যেটা কি আমাদের জন্য কি ছিল, সম্পূর্ণরূপে ফ্রি ছিল, তাই তো? তো এই যে এখন আমরা জেরোর ক্ষেত্রে সিস্টেমটা একটু ডিফারেন্ট। জেরোর ক্ষেত্রে এটাকে বলা হইতেছে মানে আমরা ট্রায়াল পিরিয়ডের মাধ্যমেই আর কি জেরোতে একটা অ্যাকাউন্ট ওপেন করব, এট দ্য সেম টাইম আমাদের অ্যাকাউন্টেন্ট ভার্সনও ওপেন হয়ে যাবে। আবার কি হয়ে যাবে, আমাদের ক্লায়েন্ট ভার্সন বা যেটাকে বলা হয় জেরোর ভাষায় কোম্পানি, 30 দিন মেয়াদেরও এটা থাকবে, 30 দিন মেয়াদের কোম্পানি। ঠিক আছে, তো আগে আমরা কোম্পানি ক্রিয়েট করতে যাব, যাওয়ার সময় আমাদের অটোমেটিক্যালি আমাদের অ্যাকাউন্টেন্ট ভার্সনটাও ওপেন হয়ে যাবে, মানে যেটা হচ্ছে আমাদের জেরোর একটা অরিজিনাল অ্যাকাউন্ট হিসেবে তৈরি হয়ে যাবে। লগ ইন তো আমরা চলে যাব হচ্ছে অপশনে চলে ট্রাই যাব। জেরো ফর ফ্রি আর আমরা অপশনে। যেহেতু নতুন করে একটা আসেন আমরা চলে তো যাই ট্রাই জেরো ফর ট্রাই ফ্রি জেরো অপশনে ফর চলে ফ্রি। গেলাম, এই যে এখানে এখানে লেখা আছে আমাকে দেখেন, বলছে স্টার্ট এ এ 30 30 ডেজ ডে ফ্রি ট্রায়াল ফ্রি ভার্সন। ট্রায়াল। কিন্তু আপনি এখানে যা যা ইনফরমেশন দিবেন, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আপনার অথেন্টিক এবং লিগ্যাল ইনফরমেশন হইতে হবে। যেমন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, মানে আপনার যে সার্টিফিকেশনের যে নাম আসবে, এইখানে যদি নামের ভুল করেন পরবর্তীতে কিন্তু চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, তো ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আপনাদেরকে প্রপারলি এখান থেকে দিতে হবে। আপনার ইমেল অ্যাড্রেস, যদিও তার উপরে কি বলছে 30 ডেজ ফ্রি ট্রায়াল ভার্সন, কিন্তু না, এখানে আগে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে জেরোতে, তারপরে আপনি ট্রায়াল পিরিয়ডের জন্য পাবেন, সময় পাবেন। হ্যাঁ, তো ফার্স্ট নেম লাস্ট নেম এবং ফোন নাম্বার, আপনার নিজের ফোন, যে ফোন আপনি ইউজ করেন সেটা আপনি ব্যবহার করতে হবে, তারপর লোকেশন দিতে হবে। দেখেন এখানে বলে দেওয়া আছে জয়েন 4.2 মিলিয়ন সাবস্ক্রাইবার, কম না কিন্তু। ঠিক আছে, তারা কি করে, জেরো ব্যবহার করে। এতদিন আমরা কুইক বুক শিখে আসছি, কুইক বুকস এর কনসেপ্টই সব জায়গায় ব্যবহার হয়। ওটা যদি একটা বই হয়, আর এইগুলো সবগুলো হবে এক একটা পেজ, দেখবেন যে কাজ করতে অনেক বেশি কমফোর্টেবল লাগবে। আপনাকে 30 দিনের দেখেন জন্য এখানে আপনার ট্রায়াল আপনার হিসেব আমরা ফার্স্ট কত নেম, পয়েন্টসে ওকে, ফার্স্ট নেম দিতে হবে এবং অ্যাকাউন্ট লাস্ট ওপেন নেম করতে দিতে চাচ্ছি। হবে, এবং আপনার ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, অন্য কারো ইমেল অ্যাড্রেস না, আপনার ইমেল অ্যাড্রেস। এরপরে হচ্ছে ফোন, আমরা এরপরে হচ্ছে সেটা আপনার ডিভাইড ফোন করব। নাম্বার, বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করে আপনার কি করবেন, ফোন নাম্বার দিবেন, তারপর লোকেশন বাংলাদেশ দিতে হবে। আমরা সম্পূর্ণ দেওয়া শেষ, দিয়ে তারপর অপশনগুলোতে তারপর নিচে ক্লিক দুটো করে অপশনে জাস্ট আই ক্লিক এম করে নট আই এম রোবট। নট রোবট। এখানে এখানে আমাকে আপনার কাছ থেকে একটু কিছু ওই যে ক্যাপচা গুগল ভেরিফিকেশনের থেকে জন্য হয়তো বা হচ্ছে চাওয়া হইতে গুগল পারে, আমার কাছ যদি থেকে মনে করেন। ভেরিফাই করার পরে দেন আমি তা আপনার তো পার্সোনালি দিবেন, এটা কি ক্লায়েন্টের কমপ্লিট দিবেন নাকি? প্রসেসিং এ চলে কারণ যাব। এটা ভেরিফিকেশন আসবে না। এই যে এখানে এরপরে বলছে বলা নাও ইউ হয়েছে ক্যান কনফার্ম যে ইউর একটা ইমেল ইমেল, এন্ড স্টার্ট ইমেলে ইউজিং একটা জেরো। ভেরিফিকেশন আপনাকে চাওয়া হবে, বলতেছে আপনার যে নিজের নাম, ইমেলটা নিজের ফোন কনফার্মেশন নাম্বার, করার নিজের জন্য ইমেল ইমেলটা অ্যাড্রেস। আমি যে ইমেলের এরপরে মাধ্যমে ইমেলে চলে যাবেন। ব্যবহার কনফার্মেশন করার ইমেলে জন্য যাওয়ার আমরা পরে, এখানে চলে সেখানে আমার একটা ইমেলে জিরো যাওয়ার পরে থেকে দেখবেন জেরোর একটা 20% চলে ইমেল যাবে আপনার ইমেল কনফার্মেশন করার বক্সে জন্য। চলে দেখেন আসবে। এখানে চলে হ্যাঁ, আসছে। এরপর এখানে আই লাইক ইয়েস ইটস ইট ইজ মি গ্রেট দিয়ে টু মিট ইউ। কন্টিনিউ করতে ইয়েস হবে। ইট ইজ মি। ক্লিক করা মাত্রই দিয়ে আমরা স্টার্ট এই যে করলাম। আমরা এখানে এখন কি চাচ্ছে, পাসওয়ার্ড। আপনি কি দিছেন, আপনার কোনো সফটওয়্যারে লগ ইন করার জন্য কয়টা জিনিস লাগে বলেন তো?
ইউজার আইডি অথবা ইমেল অ্যাড্রেস, আর এটা কি পাসওয়ার্ড, তাই না? ইউজার আইডি অথবা ইমেল অ্যাড্রেস আমরা দিয়ে আসছি। এখন আমাকে কি দিতে হবে? পাসওয়ার্ড, যেটা আমার জেরো অ্যাকাউন্টের পাসওয়ার্ড। ঠিক আছে, এগুলো একটা ভুল করা পাসওয়ার্ড যাবে না। সেট এই করতে জেরো হবে। অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে আপনাকে অ্যাক্টিভ অ্যাক্টিভ ইওর ইওর অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। আপনি চাইলে গুগলে সেভ করে রেখে দিতে পারেন। আমাকে এই যে এখন দেখেন, আমাকে এখানে বলছে অ্যাড ইওর বিজনেস। দেখছেন, আগে কি হলো, একটা অ্যাকাউন্ট ওপেন হলো জেরোতে, তারপরে আপনাকে বিজনেস অ্যাড করার জন্য বলতেছে, যেটা কি কুইক বুকস এর ভাষায় যেটা ছিল হচ্ছে কোম্পানি, আর জেরোর ভাষায় সেটা হচ্ছে কি বিজনেস। ঠিক আছে, তো আমরা কি করব, বিজনেস নেম দিয়ে সামনের দিকে ফরওয়ার্ড হয়ে সবগুলা কাজ করার চেষ্টা তারা করবো। এই বলতেছে দেখেন, একটা বিজনেসের বিজনেস নেম, অ্যাড করার জন্য। ইন্ডাস্ট্রি, আমরা কান্ট্রি, প্রথমে কি তারপর করলাম? লাস্ট ডেট অফ প্রথমে ইওর আমরা একটা ফাইন্যান্সিয়াল জেরোর ইয়ার, এই অ্যাকাউন্ট ওপেন সম্পূর্ণ করলাম। জিনিস আপনাকে দিতে হবে। ওকে, খেয়াল করেন, এই যে দেখেন আমার কিন্তু কি জেরো অ্যাকাউন্টটা কি আছে, তাই না? এখন জেরো অ্যাকাউন্টের মধ্যে আমরা যখন কুইক বুকসে কাজ করে আসছিলাম, তখন কিন্তু আমাদের মানে আর কি 30 দিনের ট্রায়াল ভার্সন ওপেন করার জন্য তাদের ওয়েবসাইটে যাইতে হতো, তাই না? কিন্তু দেখেন জেরোর মধ্যে অপশন আছে। এই যে দেখেন, এটা হচ্ছে কোম্পানি ড্রপ ডাউন মেনু, এখান থেকে এই যে দেখেন অ্যাড অ্যান অর্গানাইজেশন আছে না? হ্যাঁ, এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করলেই একটু আগে যে অপশনটা আপনারা দেখে আসেন, এই যে এই অপশনটাই তো দেখছেন, তাই না? এখানে কি বলছে? অ্যাড ইওর বিজনেস, আপনার 30 দিন মেয়াদে একটা বিজনেস অ্যাড করার জন্য বলছে। আপনাদেরকে ইউকে ডাটাবেস দিয়ে প্র্যাকটিস করাবো। তো হচ্ছে এই যে দেখেন, জেনোভা কম্পিউটার্স লিমিটেড, বিজনেসের নামটা দিবেন, দেওয়ার পরে প্রত্যেকের নাম দিবেন। ওকে, তারপরে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি দেওয়া আছে, সকল কিছু এখানে পেয়ে যাবেন আপনাদের ফাইলের মধ্যে। মানে জেরোতে এই হ্যাসেলটা নাই, কুইক বুকসে যেরকম আমার অন্য কোথাও যাইতে হইতো কোম্পানি ওপেন করার জন্য। এই যে কম্পিউটার অ্যান্ড কম্পিউটার পেরিফেরাল হোলসেলিং, তারপর কান্ট্রি হচ্ছে ইউনাইটেড কিংডম, তাই না? ইউনাইটেড কিংডম, ইউকে। দেখেন ইউনাইটেড কিংডমের সাথে সাথেই তারা টাইম জোনটা কি করে ফেলছে, আপডেট করে ফেলছে। দেখছেন, ডারউইন, লিসবন, লন্ডন। তারপরে বলছে বিজনেস টাইপ, পার্টনারশিপ, এই যে আপনার এখানে দেওয়া আছে কোম্পানি টাইপ পার্টনারশিপ। তারপরে বলছে এই যে দেখেন লাস্ট ডে অফ ইয়ার ফাইন্যান্সিয়াল ইয়ার, দেখছেন অটোমেটিক্যালি তারা নিয়ে নিছে না? হ্যাঁ, এপ্রিলের 1 তারিখ থেকে শুরু করে পরবর্তী বছরের মার্চের 31 তারিখ পর্যন্ত হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার ইউকের ক্ষেত্রে। আর যদি ইউএস এর হইতো অক্টোবর থেকে সেপ্টেম্বর পর্যন্ত, বাংলাদেশে জুলাই টু জুন। তারপরে বলছে ডু ইউ হ্যাভ এমপ্লয়, ইয়েস আই হ্যাভ এমপ্লয়, ভ্যাট ক্যালকুলেশন করব। তারপরে হোয়াট টুল আর ইউ কারেন্টলি ইউজিং টু রান ইউর বিজনেস, বর্তমানে আপনি কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করতেছেন, এটা জাস্ট আপনার কাছ থেকে ইনফরমেশন নেওয়া যায়। আপনি যদি কোনো কিছু নাও বলেন, ধরেন আমি স্প্রেডশিট ব্যবহার করি বা এক্সেল শিট ব্যবহার করে কাজ করি, হ্যাঁ, এই যে স্টার্ট ট্রায়াল দেওয়া মাত্রই আমার 30 দিনের জন্য একটা ট্রায়াল পিরিয়ড ওপেন করে ফেলবে। এই দেখেন সেটিং আপ ইওর বিজনেস, এই যে দেখেন আপনার জন্য একটা 30 দিন মেয়াদের ট্রায়াল পিরিয়ড তারা রেডি করে দিচ্ছে। এই যে এটা হচ্ছে আপনার পুরা জেরো, মানে আর কি নতুন আউটলুক যেটাকে বলা হয়, এটা চেঞ্জ করা হয়েছে রিসেন্টলি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা কুইক বুকস এরও তো প্যাকেজ দেখে আসছিলাম না, জেরোরও কিন্তু প্যাকেজ আছে। ঠিক আছে, জেরোর প্যাকেজ আপনারা যদি লিখে সার্চ করেন প্রাইসিং, তাহলে দেখতে পাবেন। এই যে প্রাইসিং প্ল্যানে গেলেই আপনারা দেখতে পাবেন জেরো 3টা প্ল্যান, স্টার্টার, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্ল্যান। এই যে কি কি আছে সম্পূর্ণ ইনফরমেশন গুলো আপনারা এখান থেকে রিচ আউট করে নিতে পারবেন। কত পে করতে হবে সেটা আপনার এখানে দেওয়া আছে, জেরো ওয়েবসাইটে গেলে আপনি খুঁজে পাবেন। এখন আসেন, এই ড্যাশবোর্ডটা আমাদের মনে রাখতে হবে, জেরোর ক্ষেত্রে আসলে কোন অপশনে কি কি জিনিস থাকে সেটা একটু খুঁজে পাওয়া আমাদের জন্য মুশকিল। ঠিক আছে, প্রথমত আসেন, প্রথমে এটা হচ্ছে আমার কোম্পানি ড্রপ ডাউন মেনু, ভালো করে দেখেন এটা কি
কোম্পানি ড্রপ ডাউন মেনু। এই কোম্পানি ড্রপ ডাউন মেনুতে যখন ক্লিক করবেন তখন অনেকগুলো অপশন আপনার সামনে আসবে। ফাইলস, সেটিংস, সাবস্ক্রিপশন এন্ড বিলিং। তারপরে হচ্ছে এটা কি আপনার অর্গানাইজেশন, মানে আপনার 30 দিন মেয়াদের যত কোম্পানি বা বিজনেস থাকবে সবগুলা কিন্তু আপনার এইখানে শো করবে। আমার আগের একটা ছিল, এই জন্য এটা এখানে শো করতেছে। বুঝতে পারছি? তো এইভাবে করে আপনাদের যতগুলো অর্গানাইজেশন থাকবে 30 ডেজ এর, সবগুলা কিন্তু আপনার কি এখানে শো করবে। আর যদি নতুন কোনো কোম্পানি করতে চান, এই যে অ্যাড নিউ অর্গানাইজেশন আর ডেমো কোম্পানি তারা দিতে আপনাকে দেখার জন্য, প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে? দুইটা ওয়েতে কোম্পানি করা যায়। দেখেন, আপনি চাচ্ছেন যে আমার এই ট্রায়াল পিরিয়ডের আগে আমি একটা আবার 30 ডেজ এর আরেকটা ওপেন করব, তখন এই ড্রপ ডাউন মেনু থেকে জাস্ট অ্যাড নিউ অর্গানাইজেশন যেভাবে দেখালাম, ঠিক আছে? আর যখন দেখবেন যে আপনার সকল কি কোম্পানির মেয়াদ শেষ, সকল কোম্পানির মেয়াদ শেষ, তখন কি রকম ভাবে দেখাবে? এই যে এইরকম ভাবে আপনার সামনে উপস্থাপন করে, এই যে দেখেন ট্রায়াল এক্সপায়ার্ড, তাই না? এক্সপায়ার হয়ে গেছে। তখনও কিন্তু আপনার হাতে সুযোগ আছে, এই যে অ্যাড অ্যান অর্গানাইজেশন দেখছেন, এখানেও একটা অপশন আছে আর এইখান থেকে একটা অপশন আছে অ্যাড অ্যান অর্গানাইজেশন, মানে ঘুরে ফিরে এই অ্যাকাউন্টের মধ্যেই আপনার অপশন খুঁজে পাবেন। ঠিক আছে? ওকে, এখানে অনেক হ্যাসেল কম, তাই না? ওকে, যাক আমরা এক এক করে অপশনগুলোকে বোঝার চেষ্টা করি কোথায় কি কি আছে। তাহলে এটা হচ্ছে আমার কোম্পানি ড্রপ ডাউন মেনু, আর আমরা আছি এখন হোম পেজ, যেটাকে বলা হচ্ছে ড্যাশবোর্ডের পেজ। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি জেরোর ড্যাশবোর্ড। এটা হচ্ছে আমার সেলস প্যানেল। এটার মধ্যে আমরা কি কি পাবো? সেলস ওভারভিউ, ইনভয়েস, পেমেন্ট লিংক, অনলাইন পেমেন্ট, কোড, প্রোডাক্ট এন্ড সার্ভিস, কাস্টমার, সেলস সেটিংস। ঠিক আছে, তারপরে হচ্ছে পারচেজ। পারচেজের মধ্যে পাবেন পারচেজ ওভারভিউ, বিল, অনলাইন বিল পেমেন্ট, পারচেজ অর্ডার, এক্সপেন্স, সাপ্লায়ার, আবার পারচেজ একটা সেটিংস আছে। তারপর রিপোর্টিং। রিপোর্টিং এর মধ্যে অল রিপোর্ট, সকল ধরনের রিপোর্ট আছে, আর এগুলো হচ্ছে ফেভারিট করে রাখা হয়েছে, এই জন্য ফেভারিট ভাবে এটা। আর তারপর কিছু অ্যানালিটিক্স আছে। এরপরে হচ্ছে পেরোল, এরপরে হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক রুলস, চার্ট অফ অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাসেট, আর কিছু অ্যাকাউন্ট সেটিংস আছে। তারপর হচ্ছে ট্যাক্স, ভ্যাট রিটার্ন, কন্টাক্ট, অল কন্টাক্ট, কাস্টমার, সাপ্লায়ার। কন্টাক্টটা হইতেছে ওয়ান কাইন্ড অফ কমন নাউনের মতো। আপনার কোনো ব্যক্তিকে আপনি কে অ্যাড করতে হবে কন্টাক্ট হিসেবে, যদি তার কাছ থেকে প্রোডাক্ট কিনে থাকেন তাহলে তাকে ব্যবহার করবেন সাপ্লায়ার হিসেবে, যদি তার কাছে আপনি প্রোডাক্ট সেল করে থাকেন তাকে ব্যবহার করবেন কাস্টমার হিসেবে। সে একটা জায়গা থাকবে, তারপরে ব্যবহারের উপর ভিত্তি করে সে তার বৈশিষ্ট্য পরিবর্তন করবে। এরপরে হচ্ছে প্রজেক্ট। ঠিক আছে, আর এটা হচ্ছে প্লাস নিউ বা ক্রিয়েট নিউ আইটেম, ইনভয়েস, পেমেন্ট লিংক, বিল, কন্টাক্ট, কোড, পারচেজ অর্ডার। আর সব থেকে ইন্টারেস্টিং দুটা জিনিস হচ্ছে রিসিভ মানি এবং স্পেন্ড মানি। ট্রান্সফার মানিও আমরা কুইক বুকসে দেখে আসছি, তাই না? এক ব্যাংক থেকে বা এক ফান্ড থেকে আরেক ফান্ডে ট্রান্সফার করা। আর রিসিভ মানি, স্পেন্ড মানি জিনিসটা কি সবসময় মাথায় রাখবেন, জেরো সবসময় ব্যাংকটাকে আলাদা দৃষ্টিকোণ থেকে দেখে। ঠিক আছে, তো ব্যাংকের কোনো কাজ হলে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে রিসিভ মানি এবং স্পেন্ড মানি। ইভেনচুয়ালি আপনার যখন জার্নালে যাবেন, জার্নাল দিতে যাবেন, তখনও কিন্তু আপনি কোনো ব্যাংক খুঁজে পাবেন না। ঠিক আছে, তখনও কোনো ব্যাংক খুঁজে পাবেন না, কারণ ব্যাংকের জন্য দুইটা অপশন তারা দিয়ে রাখছে, রিসিভ মানি এবং স্পেন্ড মানি। যদি আপনার ব্যাংকে টাকা আসে তাহলে আপনি দিবেন কি বলেন? রিসিভ মানি। আর ব্যাংকে যদি টাকা চলে যায়, স্পেন্ড মানি ব্যবহার করতে হবে। বুঝাইতে পারছি কথা? আপনি চাইলেও অন্য কোনো অপশন ব্যবহার করে দিতে পারবেন না। আর এটা হচ্ছে আপনার সার্চ বার অপশন, কোনো কিছু খুঁজে পাওয়ার জন্য। কুইক বুকস এর সার্চ বার কিন্তু অনেক স্ট্রং, জেরো কিন্তু এতটা স্ট্রং না ভাইয়া। এখানে লেখাই আছে সার্চ কন্টাক্ট এন্ড ট্রানজেকশন, মানে শুধুমাত্র নির্দিষ্ট কিছু খুঁজে পাওয়ার জন্য আপনি ব্যবহার করতে পারবেন। আর অথচ কুইক বুকসে কি সব কিছু আপনি খুঁজে পাইতেন ওই সার্চ বার দিয়ে, তাই না? রিসেন্ট সহ। আর এটা হচ্ছে হেল্পের প্যানেল, এটা হচ্ছে আপনার কি নোটিফিকেশন, কোন নোটিফিকেশন যদি আসে। এটা হচ্ছে মাল্টি ডটস, যদি কোনো আপনার অ্যাপস এর ইন্টিগ্রেশন করতে, এই যে দেখছেন আমরা কি ডেস্কের কানেকশন করে আসছি না? হ্যাঁ, ডেস্ক, ডেস্কও এখান থেকে সরাসরি কানেক্টেড করা যায়। এই যে তারপর সাইট, ওয়াইজ বিজনেস, এগুলো সবকিছুই কানেক্টেবল এখান থেকে। তারপরে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের প্রোফাইল অ্যাকাউন্ট, ঠিক আছে, যেটা আপনি একটু আগে ক্রিয়েট করছেন। ওকে, এরপরে আসেন আমরা তাহলে প্রথমে কি করলাম? অ্যাকাউন্ট ওপেন করলাম এবং কোম্পানিটাকে, এবার আসেন
সেট আপ করে ফেললাম, তাই না? এরপর আসেন কোম্পানি সেটিংস, ইউজার সেটিংস, অর্গানাইজেশন, ইমেল এবং ফাইন্যান্সিয়াল সেটিংস। এগুলো নিয়ে আমরা একটু দেখব। ওকে, তো প্রথমে আমরা কোম্পানি ড্রপ ডাউন মেনু থেকে সেটিংস অপশনে যাই, দেখি আমাদের জন্য কি কি অপেক্ষা করতেছে সেটিংস অপশনে। প্রথমে জেনারেল সেটিংস এর মধ্যে অর্গানাইজেশন ডিটেলস, ইউজার্স, সাবস্ক্রিপশন এন্ড বিলিং, কানেক্টেড অ্যাপস, ইমেল সেটিং, ইনভয়েস সেটিংস, অনলাইন পেমেন্ট, তারপরে হচ্ছে অনলাইন বিল পেমেন্ট পারচেজের মধ্যে 0 to 0, তারপরে হচ্ছে এক্সপেন্স সেটিংস, পেরোল সেটিংস, অ্যাকাউন্টিং। সব থেকে গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে এই কয়টা: অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল সেটিংস, কারেন্সি, চার্ট অফ অ্যাকাউন্ট, ট্র্যাকিং ক্যাটাগরি, কনভার্সন ব্যালেন্স। কনভার্সন ব্যালেন্সটা হচ্ছে জেরোতে ওপেনিং ব্যালেন্স আপডেট করার অপশন। আমরা যেরকম কুইক বুকসে ওপেনিং ব্যালেন্স দেওয়ার ওই কয়টা বলতে পারবেন? কুইক বুকসে ওপেনিং ব্যালেন্স দেওয়ার ওই কয়টা? একটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টের সময়, আরেকটা যদি আপনি কোনো কারণে ভুলে যান সেক্ষেত্রে জার্নাল ব্যবহার করে দিতে পারেন, তাই না? কিন্তু আপনার জেরোর ক্ষেত্রে ওপেনিং ব্যালেন্স দেওয়ার একমাত্র মানে ওয়ান অ্যান্ড অনলি অপশন কনভার্সন ব্যালেন্স। ঠিক আছে, তারপরে হচ্ছে ম্যানুয়াল ট্যাক্সের কন্টাক্ট, এরপরে হচ্ছে প্রজেক্ট। এগুলো হচ্ছে আমার সেটিংস অপশনে। তো আমরা প্রথম সেটিংসটা করব কি সেটিংস? প্রথম সেটিংসটা করব হচ্ছে অর্গানাইজেশন সেটিংস, তাই তো? এই যে আসেন প্রথমে কোম্পানি ড্রপ ডাউন মেনু থেকে সেটিংস অপশন, আর তার আগে একটু জিনিস বুঝে নিই। ফাইল, ফাইল অপশনটা বুঝে নিই। আমাদের তো অনেক কিছু ব্যবহার করার প্রয়োজন পড়ে, তাই না? ফাইল আকারে, যেমন কাস্টমারের লিস্ট, বা দেখা গেল যে এছাড়া অন্য কোনো জিনিস। দেখেন আপনাদেরকে এখানে আমি একটা ভিডিও দেখাই, দেখেন 1 মিনিট 2 সেকেন্ডের। and I'm excited to walk you through the recent changes made to the Files inbox. The biggest change is how we manage your documents. Your single Files inbox has now been organized into just 2 distinct powerful views. The first is your inbox view. The inbox is your action center. This is your clear to-do list. It contains all newly uploaded documents that are waiting to be attached to a transaction. If it's in the inbox, you need to act on it. The second is your archive view. The archive is your filing cabinet. Let's be very clear, archive does not mean deleted. It means you've actioned upon that file. Once a document is processed by being attached to an accounting transaction, such as a bill or an invoice, or manually moved by you, it automatically moves here. It is securely stored, easy to access, and no longer clutters your to-do list. And rest be assured, you can always move files back and forth between the inbox and the archive. You can move files manually to archive from inbox and archive directly to a folder when processing. We've also addressed your pain points around navigation, introducing a side-by-side file preview. You no longer need to constantly open and close pop-up windows. The file list is on the left, and a full instantly loaded preview is on the right next to it. The top benefit here is rapid review and time savings. You can verify document details against your accounting data much faster, making your reconciliation workflow smoother. You might be wondering, what about my existing files? All of your files are safe and easily accessible just like before. Files that were in folders previously will remain where they were in that same folder. They are just now visible within the archive view. And yes, you can still use folders. You will find them exclusively within archive. You can add new folders, delete, and rename. The 200 most recent unprocessed uploads will appear in your inbox the first time you view this new layout, unless it was in a folder. All other older unprocessed files will be moved neatly into the archive. So, why did we make these changes? There are a few reasons. The first is organization. We've introduced a clear distinction between documents that need review and those that have already been actioned or filed, streamlining your workflows. We've also improved navigation efficiencies. Based on your feedback, navigating between files is now faster and simpler with side-by-side file preview, so you can review multiple documents without constantly opening and closing windows. We've also provided a centralized document management tool. We're bringing all of your uploaded documents into one accessible place within Files. You can now see documents uploaded in bills within your archive section, and you'll soon be able to find any document uploaded anywhere in Xero from this central hub. Lastly, this is laying the groundwork for future improvements. We are looking forward to investing more in this space in the coming months. This feature lays the groundwork for other exciting releases you have been asking for. Stay tuned, and in the meantime, explore the new Files space.
আচ্ছা, ফাইল অপশনটা বেসিক্যালি সে বোঝানোর চেষ্টা করছে এইখানে গুগল ড্রাইভের মতো একটা জায়গা আছে, স্পেস। আপনি ফাইলগুলোকে ধরেন, আপনি যে কোনো একটা এক্সেল শিট বানাইছেন, আপনার ইনভয়েস অনেকগুলোর একটা এক্সেল শিট বানায় রাখছেন, বানায় আপনি এখান থেকে এই যে আপলোড ফাইল ইনবক্স, মানে আপনি এগুলাকে এখানে স্টোর করে রাখতে পারেন, মানে জেরোর ভিতরেই আপনার গুগল ড্রাইভের মতো ব্যবহার করার আনলিমিটেড ফ্যাসিলিটি আছে। ঠিক আছে, সেটাকে আপনি ডিলিট করতে পারেন, মুভ করতে পারেন, ইউজ করতে পারেন, যে কোনো কাজেই আপনি করতে পারেন। ঠিক আছে, রাইট। এটা হচ্ছে আপনার মানে আর কি সোজা কথা ড্রাইভ, ড্রাইভ যেটা আমরা গুগল ড্রাইভ আকারে ইউজ করি। ঠিক আছে, ওকে। তো আমরা চলে আসি আমাদের সেটিংস অপশনে, প্রথমে চলে যাব অর্গানাইজেশন ডিটেলসে। অর্গানাইজেশন ডিটেলসে আমরা চলে যাব। প্রথমে আমাকে বলতেছে লোগো দেওয়ার জন্য বেসিক কিছু ইনফরমেশন, কন্টাক্ট ইনফরমেশন, আর হচ্ছে এগুলা দিয়ে আমাকে এটাকে সেভ করতে হবে। তো লোগো আপনার কোথায় পাবেন? এই যে আপনাদের ফাইল যেটা আমি শেয়ার করব সেটার মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, মানে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে অরিজিনাল ক্লায়েন্টের, শুধু আমরা খুঁজি দিন শেষে আমার অরিজিনাল ক্লায়েন্টের ডাটা দেন, আমি প্র্যাকটিস করব। এগুলাই প্র্যাকটিস করে কুল পায় না, আবার ডাটা দিব। এগুলা কি অরিজিনাল না? হ্যাঁ, এই দিছে না অরিজিনাল, কি ডাটার ইনফরমেশন দিছে না আপনাদের? হ্যাঁ, ওকে। তারপরে আপলোড লোগোতে চলে যাব। লোগোটা যেখানে আছে সেখান থেকে নিয়ে সুন্দর করে জাস্ট আপলোড করে দেবো, কোনো প্যারা নেই। এই যে দেখছেন, ডিসপ্লে নেম, লিগ্যাল নেম এভাবে থাকুক, ইন্ডাস্ট্রি এভাবে থাকুক, বিজনেস স্ট্রাকচার, পার্টনারশিপ, রেজিস্ট্রেশন নাম্বার কি আছে, রেজিস্ট্রেশন নাম্বার থাকলে এখান থেকে দিয়ে দিব। কপি করে নিয়ে এরপরে অর্গানাইজেশন ডেসক্রিপশন, অর্গানাইজেশন ডেসক্রিপশন দিয়ে দিলাম। তারপরে আসেন অ্যাড্রেস, অ্যাড্রেসও দেওয়া আছে 16 মাউন্ট ক্লোজ, বার্কহামশায়ার। এগুলো কিছু কেটে দিতে হবে। ওকে, দিয়ে দিলাম। তারপর ফিজিক্যাল অ্যাড্রেসও ওটাই রাখলাম আগেরটাই। এরপর আসেন টেলিফোন নাম্বার, ফোন নাম্বার কপি করে নিয়ে যাই। প্রত্যেকটাকে আমার এখানে সাজেস্ট করছে, কারণ আমি এর আগে ব্যবহার করছি। প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে কেটে নেবেন। জেনোভা কম্পিউটার্স লিমিটেড, ইমেল অ্যাড্রেস, টাকা দিচ্ছে না এই জন্য মানে আর কি, এই কি বলে, এগুলো অরিজিনাল নয়, তাই না? জিনিসটা কি এরকম সবকিছু দেওয়া কমপ্লিট, জাস্ট আমি এটাকে সেভ করে দেবেন। এই যে চেঞ্জেস সেভড। তো এরপর আমি এখান থেকে বের হয়ে আসি, আমার অর্গানাইজেশন ডিটেলস কমপ্লিট হলো। এরপর আসেন নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে ইমেইল এবং ফাইন্যান্সিয়াল সেটিংস। ফাইন্যান্সিয়াল সেটিংসটা পাবো এই যে ফাইন্যান্সিয়াল সেটিংস অ্যাকাউন্টিং এর আন্ডারে। এটা হচ্ছে আমাদের কুইক বুকসে যে অ্যাডভান্স অপশনটা ছিল, সেই অ্যাডভান্স অপশনটা। এখানে ভ্যাট কোন স্কিমে হবে, ক্যাশ, তাই না? আর ভ্যাট পিরিয়ড হচ্ছে কোয়ার্টারলি বেসড। আর এখানে ট্যাক্স ডিফল্ট দেখেন, ট্যাক্স ডিফল্টটা কি, আমাদের নরমালি কি ট্যাক্সটা আমরা কিসের ভিত্তিতে ধরি বলেন তো? ইনক্লুসিভ, এক্সক্লুসিভ, কোনটা কোনটা আমরা ট্যাক্স ধরে থাকি? সারা প্রমাণ করে সীতাকার বাপ। আগে চিন্তা করতে হবে আমার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের মধ্যে ট্যাক্স আছে নাকি তুমি হিসাব করে তারপর ট্যাক্স আদায় করো, কোনটা? আগে প্রোডাক্টের সম্পূর্ণ কোয়ান্টিটি অ্যামাউন্টটাকে হিসাব করে তুমি ভ্যালু বের করো না, তারপরে তো তুমি ট্যাক্সের হিসাব করবা, তাহলে তো সেটা এক্সক্লুসিভ। আর ইনক্লুসিভ হইতেছে ওই অ্যামাউন্টের মধ্যে যদি ট্যাক্স অন্তর্ভুক্ত থাকে,
তো নরমালি আমরা এক্সক্লুসিভ পদ্ধতিতে হিসাবটা করব সেলসের ক্ষেত্রেও। তো সেলসের ক্ষেত্রে এটা কোথায় কোথায় ইম্প্যাক্ট ফেলবে, ইনভয়েস, কোড, ক্রেডিট নোট এবং রিসিভ মানিতে। আর পারচেজের ক্ষেত্রেও সেটা এক্সক্লুসিভ হবে, সেটা কোথায়, বিলস, পারচেজ অর্ডার, ক্রেডিট নোট এবং স্পেন্ড মানি। ঠিক আছে, তারপরে হচ্ছে যদি তোমার ক্লায়েন্ট হয় হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড, তাহলে তাকে সিআইএস টাকে ফিল আপ করতে হবে, মানে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্কিম, মানে সে যে একজন রেজিস্টার্ড কন্ট্রাক্টর আছে, সে কন্ট্রাক্টরের ডিটেলস গুলো তাকে দিতে হবে। বেসিসের প্রয়োজন নাই, আর লক ডেট আপাতত পক্ষে এখানে আসে নাই। আর এরপরে হচ্ছে টাইম জোন। টাইম জোনটা কি, আপনার যেই দেশের কাজ করছেন বা যেই দেশে সাবস্ক্রিপশন দিয়ে পারচেস করছেন, সেই দেশের টাইম জোনটা এখানে দেখাবে। আমি এটাকে করে দিব সেভ। আমার এটা সেভ হয়ে গেছে, আমি এটা রিটার্ন টু ড্যাশবোর্ডে চলে যাই। তাহলে আমরা প্রথমে কি সেটিংস করলাম, অর্গানাইজেশন সেটিংস আর কি ফাইন্যান্সিয়াল সেটিংস, তাই তো। এরপরে আমরা করব হচ্ছে ইমেল সেটিংস। আবার কোম্পানি ড্রপ ডাউন মেনু থেকে সেটিংস অপশনে চলে যাই, দেখি আমাদের ইমেল সেটিংসটা তারা কোথায় রাখছে, এই যে ইমেল সেটিংস। এখন এইখানে তারা একটা আর্টিকেল দিছে, আপনি পড়তে পারেন, টেমপ্লেট। এখন আমাদের কাজ করার সুবিধার্থে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ইমেল পাঠানোর প্রয়োজন পড়ে, তাই না। তো ইমেল গুলো লিখতে আমাদের অনেক সময় হ্যাসেল হইতে হয়। তো এই জন্য তারা কিছু টেমপ্লেট বাই ডিফল্ট দিয়ে রাখছে। এই টেমপ্লেট গুলো হচ্ছে এই যে রিপিটিং ইনভয়েস, সেলস ইনভয়েস, ক্রেডিট নোট, স্টেটমেন্ট, পারচেজ অর্ডার, রেমিটেন্স, রিসিপ্ট, কোড, সবগুলোর জন্যই তারা একটা একটা করে টেমপ্লেট দিয়ে রাখছে। এই যে দেখেন, আমি যদি সেলস ইনভয়েসে ক্লিক করি, এই যে দেখেন তারা টেমপ্লেটটা কি করে রাখছে আপনার জন্য সাজায় রাখছে। এখন আপনি যদি চান কাস্টমাইজ করে নিতে পারেন। যখন আপনার কি কোনো সেলস ইনভয়েস কাউকে পাঠাইতে হবে ইমেইলের মাধ্যমে, তখন সে এই ইনভয়েসটা তার ইমেইলে দেখতে পাবে। কথা বুঝতে পারছি। আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। তারপরে হচ্ছে আপনি চাইলে নতুন করে এই যে অ্যাড ইমেল টেমপ্লেটে যান, কি টাইপের টেমপ্লেট আপনি করতে চান সবগুলোর জন্য করা আছে। ধরেন আপনি অটোপের জন্য করতে চান, ঠিক আছে। আমি দিলাম হচ্ছে নেম মাই টেমপ্লেট। এটাকে আপনি ডিফল্ট করতে চান কিনা, তাহলে ডিফল্ট আকারে দিতে পারেন। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনার টোটাল ইমেলটা লেখা আছে, আপনি চাইলে ইমেলটাকে চেঞ্জ করেও নিতে পারেন। জাস্ট আপনি এটাকে সেভ করে দেন, এই যে ক্লিক করেন, এই যে মাই টেমপ্লেট। আবার এখান থেকে ক্লিক করে জিনিসটাকে আপনি কাজ করতে পারবেন, কেমন। তো এটা হচ্ছে আমার ইমেল সেটিংস। এরপরে আসেন, আচ্ছা আমরা এতক্ষণ তো অনেক সেটিংস দেখলাম, আমাদের কি কোথাও জার্নাল খুঁজে পাইছি? এতগুলো যে সেটিংস আমরা হাঁটলাম, কোথাও কি কোনো জার্নাল দেওয়া আছে মনে পড়ে? অ্যাকাউন্টিং এর মধ্যে, ওকে ফাইন। কোথায়? এই যে আসলাম, আমি তো সব সেটিংস দেখাইছি, তাই না। এই যে সেটিংস অপশনে যদি যাই, এখানে তো পেলাম না। দেখেন জার্নাল কোথাও আছে? সার্চ দিলে ভাই পাওয়া যাবে না, বিশ্বাস হচ্ছে না। এই যে আপনি লিখে সার্চ দেন জার্নাল, দেখেন কি আসে। আসে, হ্যাঁ। জেরো সহজ না অনেক, অনেক সহজ। আচ্ছা, তো জার্নাল পাওয়ার জন্য আগে আমাকে কাজ করতে হবে। ওই কাজটা না করলে আমার অনেক অপশনই আমার চোখের সামনে আসবে না, ইনভিজিবল আকারে হয়ে আছে। তো আমি চলে যাব কোম্পানি ড্রপডাউন মেনু থেকে সেটিংস অপশনে, সেখান থেকে চলে যাব হচ্ছে ইউজার সেটিংস। এই যে ইউজার্সে চলে যাব। একজন ক্লায়েন্ট তার, সে যাকে দিয়ে কাজ করায় নিতে চায়, সে এইভাবে কিন্তু আসতে হবে। ধরেন এটা কি একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট না, হ্যাঁ। এখন আমি চাচ্ছি আপনারা হচ্ছেন একজন অ্যাকাউন্টেন্ট, আপনাদেরকে কি আমি কিভাবে অ্যাক্সেস দিব? এই যে কোম্পানি ড্রপডাউন মেনু থেকে সেটিংস অপশনে, সেখান থেকে কি ইউজার্সে আসতে হবে, তাই তো। এটাও কিন্তু একটা স্কিল, আপনি ক্লায়েন্টকে বলে দিচ্ছেন, তার কাছে বলে কিন্তু টাকা নিতে পারবেন। এগুলো হচ্ছে এক একটা স্কিল, বা ক্লায়েন্টকে অনেক সময় বলে দিতে হয় যে আপনি এইভাবে যান, তাহলে খুঁজে পাবেন সহজে। তারপরে এই যে ইনভাইট ইউজারে গিয়ে অবশ্যই তার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস, মানে অবশ্যই তার কি জেরো অ্যাকাউন্ট থাকতে হবে।
এই ইমেলের আন্ডারে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস। এই যে প্রজেক্টে যদি কাজ করাইতে চায় তাহলে আপনাকে অ্যাক্সেস দিবে লিমিটেড, স্ট্যান্ডার্ড এবং অ্যাডমিন, যেইভাবে আপনাকে অ্যাক্সেস দিতে চায়। তারপরে হচ্ছে পেরোলে যদি কাজ করায় নেয় তাহলে পেরোল দিবে, না হলে দিবে না। তারপরে বিজনেস এন্ড অ্যাকাউন্টিং, সবথেকে পাওয়ারফুল পজিশন হচ্ছে বিজনেস এন্ড অ্যাকাউন্টিং। এইখানে সবসময় ক্লায়েন্টকে বলবেন যে গিভ মি অ্যান অ্যাডভাইজার রোল আর গিভ মি অ্যান অ্যাডভাইজার অ্যাক্সেস। ঠিক আছে, এই অ্যাডভাইজার অ্যাক্সেসটা নিতে হবে মাস্ট। ইনভয়েস অনলি হচ্ছে শুধু ইনভয়েস করতে পারবেন, স্ট্যান্ডার্ড মানে অল্প কিছু অপশন ব্যবহার করতে পারবেন, কিন্তু পাওয়ারফুল পজিশন হচ্ছে অ্যাডভাইজার বিজনেস এন্ড অ্যাকাউন্টিং এর মধ্যে। আর তাকে বলবেন যতগুলা বক্স আনচেক আছে সবগুলাকে চেক মার্ক করে দেওয়ার জন্য। যদি না দেয় তাহলে যে দেখেন ব্যাংক অ্যাকাউন্টের আপনি অ্যাক্সেস পাবেন না ঠিক মতো অ্যাডমিন, তারপরে হইতেছে ভ্যাটের অ্যাক্সেস পাবেন না, তারপরে কোনো সময় কোনো ইউজারকেও অ্যাক্সেস পাবেন না, দিয়ে সবকিছু দিয়ে তারপরে আপনাকে যখন সেম ইনভাইট পাঠাবে আপনার ইমেলে সুন্দর করে একটা ইনভিটেশন চলে আসবে, আপনি সেটাকে অ্যাকসেপ্ট করে তারপরে তার অ্যাকাউন্টে আপনি ঢুকতে পারবেন। এটা হচ্ছে ইউজার অ্যাক্সেস কিভাবে দিতে হয়। এবার আসেন, আমাদের যে ইস্যুটা ছিল, আমার নাম এখানে শো করতেছে, আমার অ্যাকাউন্টের ইমেলও শো করতেছে, আমি এটাকে পারমিশনটাকে চেঞ্জ করব। দেখেন আমি এখন কি কি পাওয়ারে আছি। প্রজেক্টের জন্য সর্বোচ্চ পাওয়ারে আছি অ্যাডমিন, পেরোলেরও আছি, এই যে বিজনেস এন্ড অ্যাকাউন্টিং এর কি স্ট্যান্ডার্ড আছে, তাই না? আমাকে নিতে হবে কোনটা? অ্যাডভাইজার। অ্যাডভাইজার রোলে যাব, এটা বক্স চেক মার্ক থাকবে, এটাও চেক মার্ক থাকবে, দিয়ে আমি জাস্ট আপডেট পারমিশন দিব। এইবার একবার একটু রিলোড দিয়ে নিই। ওকে, এবার দেখেন তো অ্যাকাউন্টিং এর আন্ডারে কতগুলো অপশন আসছে না? হ্যাঁ, পাইছেন? ম্যানুয়াল, জার্নাল, ফাইন্ড, রেকর্ড, অ্যাসুরেন্স, ড্যাশবোর্ড, হিস্টরি এন্ড নোটস আসে। এবার দেখেন প্লাস নিউর আন্ডারেও জার্নাল চলে আসে, দেখছেন? আরেকটা কাজ পাবেন যখন ব্যাংক রিকনসিলিয়েশন করতে যাবেন, তখন ক্যাশ কোডিং নামে একটা অপশন আসবে, অনেক পাওয়ারফুল একটা অপশন ক্যাশ কোডিং। ঠিক আছে, যখন রিকনসিলিয়েশনের ক্লাসে আমরা দেখব, ওই অপশনটা পাওয়ার জন্য কিন্তু আপনার এই অ্যাডভাইজার রোল থাকতে হবে। বুঝতে পারছি? অ্যাডভাইজার হইতাছে পুরো অ্যাকাউন্টের সর্বময় ক্ষমতার অধিকারী। আচ্ছা, তো ইউজার অ্যাক্সেসও কিভাবে দিতে হয় সেটাও দেখা দিলাম। এরপরে আসেন, আমাদের হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট, তাই তো? চার্ট অফ অ্যাকাউন্ট কোথায় আছে বলেন তো? একটু আগে বুঝে আসি চার্ট অফ অ্যাকাউন্ট। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। আমরা আমাদের লাস্ট টপিকে ছিলাম, সেটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট নিয়ে, তাই তো? চার্ট অফ অ্যাকাউন্ট আমাদের কোথায় অ্যাভেলেবেল আছে সেটা আগে আমাকে দেখতে হবে। সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এর আন্ডারে আমার চার্ট অফ অ্যাকাউন্টটা অ্যাভেলেবেল আছে। এই যে চার্ট অফ অ্যাকাউন্ট নিয়ে ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে নিতে পারো, অথবা আমার চ্যানেলের মধ্যে গেলেই পাবা, এই যে প্লে লিস্টের মধ্যেই এই যে চার্ট অফ অ্যাকাউন্ট কোথায়, এই যে চার্ট অফ অ্যাকাউন্ট 0, ঠিক আছে? টোটালি হচ্ছে 60টা ভিডিও আছে। এই 60টা ভিডিও সম্পূর্ণ চার্ট অফ অ্যাকাউন্টে পুরো বেসিক আলোচনা করা হয়েছে। 0 ইন্ডিভিজুয়াল 0, হ্যাঁ, কুইক বুকসে যেরকম ছিল 0রও আছে। এখন চার্ট অফ অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখেন কত সুন্দর এবং স্মুথলি 0 আমাদেরকে তারা এই চার্ট অফ অ্যাকাউন্টটা দেওয়ার চেষ্টা করছে। দেখেন এইখানে একটা প্যানেল দেওয়া আছে, তার নিচে আরেকটা প্যানেল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথম প্যানেলটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। আমরা যদি কোনো চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে যাই তখন সেই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে যাব। তারপরে হচ্ছে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। যদি কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট, সেটা হইতে পারে ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট, হইতে পারে চেকিং অ্যাকাউন্ট, হইতে পারে সেভিংস অ্যাকাউন্ট, হইতে পারে যে কোনো অ্যাকাউন্ট হইতে পারে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, মানে ব্যাংকের জন্য আলাদা, আর ব্যাংক ব্যতীত সকল অ্যাকাউন্টের জন্য হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে যদি তা আপনি সেটাকে প্রিন্ট আকারে পিডিএফ আকার করে নিতে চান তো প্রিন্ট পিডিএফ। তারপরে হচ্ছে ইম্পোর্ট, একসাথে যদি অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আপনি ইম্পোর্ট করতে চান। তারপরে হচ্ছে এক্সপোর্ট, যদি একসাথে আপনি চার্ট অফ অ্যাকাউন্ট গুলোকে সবগুলোকে সিএসভি তে ডাউনলোড করে নিতে চান, সেক্ষেত্রে আপনার এক্সপোর্ট অপশন ব্যবহার করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, 0 এক্সেল ফাইল সমর্থন করে না, সে সিএসভি ফাইলটাকে সব থেকে বেশি সাপোর্টেবল করে। তো আর এই প্যানেলের মধ্যে দেওয়া আছে অল অ্যাকাউন্ট, মানে সকল অ্যাকাউন্ট গুলো আপনার এখানে ভিজিবল হবে। তারপরে আমাদের যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে এলিমেন্ট গুলো ছিল, অ্যাসেট, তারপরে হচ্ছে লায়াবিলিটি, তারপরে কি ইকুইটি, তারপরে হচ্ছে এক্সপেন্স, এরপরে কি রেভিনিউ। এ প্রত্যেকটা অপশন তারা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে তারা দেওয়ার চেষ্টা করছে। প্রত্যেকটা অপশনে গেলে আপনারা ওই রিলেটেড চার্ট অফ অ্যাকাউন্ট গুলো খুঁজে পাবেন। আর আর্কাইভ,
আর্কাইভ হচ্ছে কোনো কারণে যদি আপনার চার্ট অফ অ্যাকাউন্ট গুলোকে আপনার বাতিল করতে হয়, অবশ্যই সেক্ষেত্রে মাথায় রাখতে হবে সেটার কোনো ব্যালেন্স থাকা যাবে না। তারপরে দেখেন, প্রথমত হচ্ছে এটা কি কোড নাম্বার, আপনার চার্ট অফ অ্যাকাউন্টের তারা বাই ডিফল্ট কিছু কোড নাম্বার দিছে, এগুলো ব্যবহার করে আপনি কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, ওরা 3 ডিজিট ব্যবহার করে, আপনি আপনার প্রতিষ্ঠানে হলে আপনি 4 ডিজিট ব্যবহার করেন, 5 ডিজিট করেন, সেটা আপনার ব্যাপার। তারপরে হচ্ছে এটা নেম, তারপরে এটা হচ্ছে টাইপ, এটা হচ্ছে ট্যাক্সের। আমরা যখন কুইক বুক শিখে আসছিলাম তখন অ্যাকাউন্ট টাইপ এবং ডিটেল টাইপ দুটো আলাদা আলাদা ছিল। আর এইখানে হচ্ছে শুধু টাইপ, মানে একটা টাইপের, মানে এটা কোন ক্যাটাগরিতে যাবে, এই যে ক্যাটাগরি অ্যাসেট লায়াবিলিটি ইকুইটি এক্সপেন্স না রেভিনিউ ক্যাটাগরিতে যাবে, শুধু জাস্ট আমাদের এতটুকু বললেই হবে। আর এটা হচ্ছে ইয়ার টু ডেট ব্যালেন্স, মানে ওপেনিং ব্যালেন্স গুলা। আর এটা হচ্ছে আমার সার্চ বারের অপশন। আর যদি আপনি এখান থেকে এই ডিলিট অপশনটাকে, এই চেক মার্ক এখানে ক্লিক করে থাকেন, এখানে যদি ক্লিক করে থাকেন তাহলে এখানে আপনার অপশনগুলো ভিজিবল হবে, ডিলিট করার, আর্কাইভ করার, ট্যাক্স সেটকে চেঞ্জ করার। ঠিক আছে, এরপর আসেন কিছু জিনিস যদি আমি দেখাই, এই যে যেরকম হচ্ছে লক চিহ্নিত দেওয়া, মানে তালা দেওয়া, এগুলা আপনি চাইলে এডিট করতে পারবেন, বাট কোনো কারণে ডিলিট করতে পারবেন না। এগুলো হচ্ছে সবগুলো কি সিস্টেম অ্যাকাউন্ট, কি অ্যাকাউন্ট, সিস্টেম অ্যাকাউন্ট, এগুলা চাইলেও আপনি ডিলিট করতে পারবেন না। যদি সবগুলো সিলেক্ট করেন, এই দেখেন সবগুলোকে যদি আমি সিলেক্ট করি, এই ধরনের সবগুলোকে সিলেক্ট করলাম, এই যে দেখেন লকগুলো কি সিলেক্টেড হবে না। বুঝাতে পারছি কথা? এবার আসেন, আপনাদের যে ফোল্ডারটা দেওয়া আছে সেই ফোল্ডারের নিচের দিকে একটু চলে যাবেন, স্ক্রল করলে এই যে দেখেন আরবিএস ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্ট অনেকগুলা কি দেওয়া আছে না চার্ট অফ অ্যাকাউন্ট, প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্ট আমাদেরকে অ্যাড করতে হবে। তা আসেন আমরা এক এক করে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো অ্যাড করি। আরবিএস ব্যাংক চেকিং অ্যাকাউন্ট চলে যাব, যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে চলে যাব। এইখান থেকে আপনার ব্যাংকের সাথে আপনি সরাসরি কানেক্ট করে নিতে পারেন। বুঝাতে পারছি যে এই প্রসেসটা আমি ওই যে ব্যাংক রিকনসিলিয়েশন বুঝে আসছিলাম, সেই প্রসেসের মাধ্যমে আপনি এখান থেকে আপনার ব্যাংকের সাথে সরাসরি কানেক্টেড করে নিতে পারেন। আর যদি না হয় তাহলে এই যে অ্যাড ব্যাংক, অ্যাড উইদাউট ব্যাংক ফিট, মানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই, আমরা এটাকে নরমালি অ্যাড করব বা ম্যানুয়ালি, অ্যাড উইদাউট ব্যাংক ফিটে চলে যাব, আমার ব্যাংকের নেম দিব আরবিএস ব্যাংক, অ্যাকাউন্টের নাম হবে আরবিএস ব্যাংক চেকিং অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট টাইপটা কি হবে, ক্রেডিট কার্ড না, এটা হচ্ছে আদার অপশন। আর অ্যাকাউন্টের নাম্বার, আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্টের কিছু নাম্বার থাকে, আমি র্যান্ডমলি একটা নাম্বার দিয়ে দিলাম, কেমন। এরপর আসেন অ্যাকাউন্ট কোড। এখন অ্যাকাউন্ট কোড নাম্বারটা কোথায় পাবেন, আমি এটাকে ডুপ্লিকেট করে দেখাই। ডুপ্লিকেট করে আমরা চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাব, আরেকবার চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাসেট পাশে চলে আসি, দেখেন আপনার জন্য কত নাম্বার অ্যাভেলেবেল তারা রাখছে, 612। তো এই যে অ্যাকাউন্ট কোড 612, 612 কারেন্সি জিবিপি থাকবে, অ্যাড অ্যাকাউন্টে করে দিলাম। আমরা আবার অ্যাসেট পাশে চলে আসি, আসার পরে দেখেন এই যে আরবিএস ব্যাংক চেকিং অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। ওপেনিং ব্যালেন্স একটু পরে দিব আমরা। তারপরে আসেন আবার আরেকটা ব্যাংক অ্যাড করি, মনজো ব্যাংক। আচ্ছা, মেট্রো ব্যাংক অ্যাড করি। অ্যাড উইদাউট ব্যাংক ফিটে চলে যাব, মেট্রো ব্যাংক, অ্যাকাউন্ট নেম হবে মেট্রো ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট টাইপটা কি হবে আদার, আর অ্যাকাউন্ট নাম্বার যে কোনো একটা র্যান্ডমলি, আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে গেলে একটা নাম্বার লাগে সেটা, আর এটা নাম্বার দেবো 613, দিয়ে আমি এটাকে সেভ করে দেব। আবার অ্যাসেট পাশে চলে যাই, 12 এবং 13, ঠিক আছে। কোনো কারণে এডিট করতে চাইলে আবার ক্লিক করবেন, ক্লিক করলে সবকিছু এডিট করা যাবে, ঠিক আছে। এরপরে আসেন, আপনার সবগুলো অ্যাড করবেন, আমি একটা একটা করে করে দেখাচ্ছি। তারপর আসেন ক্রেডিট কার্ড, আমেরিকান এক্সপ্রেস, এই ক্রেডিট কার্ডটা আমরা অ্যাড করব। আমার ক্রেডিট কার্ড কি আমার লায়াবিলিটি না, হ্যাঁ। তো লায়াবিলিটি পাশে আমি একটু দেখি কত নাম্বার অ্যাভেলেবেল আছে, 802। অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে চলে যাব,
অ্যাড উইদাউট ব্যাংক ফিডে ম্যানুয়ালি যেহেতু করতেছি। অ্যাকাউন্ট টাইপ এটা হচ্ছে কি আমার ক্রেডিট কার্ড, লাস্ট 4 ডিজিট মানে সিভিভি কোড। 800 কত দেখলাম, লাইবিলিটি পাশে যাই আরেকবার, 802। ওকে, কারেন্সি জিবিপি থাক। এখন লাইবিলিটি পাশে দেখি আমার এই অ্যাকাউন্টটা কি সেভ হয়েছে কিনা। কই, 802 তো নাই। আসে নাই তো। এটা কোথায় আছে জানেন? অ্যাসেট পাশে আছে, এই যে 802। অবশ্যই এটা ব্যাংক না। এটার যখন ওপেনিং ব্যালেন্স দিব তখন দেখবেন মাইনাস আকারে দেখাচ্ছে। এরপর আসেন, এদের তো ওপেনিং ব্যালেন্স আমাকে দিতে হবে না। এখন ওপেনিং ব্যালেন্স দেওয়ার অপশন হচ্ছে একটাই, কনভার্সন ব্যালেন্স। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে আরেকটা অল্টারনেটিভ আছে, অনলি ফর ব্যাংক। মাথায় রাখবেন, অনলি ফর ব্যাংকের ক্ষেত্রে আরেকটা অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে আমরা রিসিভ মানি বা স্পেন্ড মানি ব্যবহার করে দিতে পারি। দেখেন, প্লাস নিয়ে তো চলে যাব, রিসিভ মানি ব্যবহার করব। মেট্রো ব্যাংকের কেন রিসিভ মানি ব্যবহার করলাম? ব্যাংকে আমার টাকা আসতেছে। তো মেট্রো ব্যাংকের আমার ওপেনিং ব্যালেন্স কত ছিল? মেট্রো ব্যাংকের ওপেনিং ব্যালেন্স ছিল 888.15, তাই তো? 1124। আমি ফর্ম দিব হচ্ছে ওনার, মালিক নিয়ে আসতেছে। দেখছেন কত ইজি, কত ভালো এটা না? 1124 জানুয়ারি 1। এটা ডেসক্রিপশন দিব হচ্ছে ওপেনিং ব্যালেন্স, কোয়ান্টিটি হবে 1, আর ইউনিট প্রাইসটা হবে 888.15। আর অ্যাকাউন্টে কি হবে বলেন তো? ওপেনিং ব্যালেন্স আনলে আরেকটা অ্যাকাউন্ট আসে সাথে, কি? ক্যাপিটাল, ইকুইটি বা ক্যাপিটাল। এই যে অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল। আপনি যদি কনভার্সন ব্যালেন্সে দিতেন তখন কি হইতো? ব্যাংক ডেবিট করে দিতেন আর ক্যাপিটালটাকে ক্রেডিট করে দিতেন, ঘুরে ফিরে একই কাজ। অনলি ফর ব্যাংকের জন্য এই টেকনিকটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমি একটু চেক করব, অ্যাকাউন্টিং এর আন্ডারে চলে যাব চার্ট অফ অ্যাকাউন্টসে, সেখান থেকে অ্যাসেট পাশে চলে যাই। এই যে আর মেট্রো ব্যাংক দেখছেন 888.15 চলে আসছে না ওপেনিং ব্যালেন্স? আবার এবার আসেন আরবিএস ব্যাংকের ওপেনিং ব্যালেন্সটা নিয়ে আসবো। প্লাস নিউ থেকে আবার চলে যাব, যেহেতু সেভিংস অ্যাকাউন্ট বা চেকিং অ্যাকাউন্ট, আমার ব্যাংকে টাকা আসতেছে, তো আমি রিসিভ মানি দিব। আরবিএস ব্যাংক সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ফ্রম কে নিয়ে আসতেছে? মালিক, তাই তো? ওনার নিয়ে আসতেছে কয় তারিখে? জানুয়ারি 1, 2024। ডেসক্রিপশন দিব ওপেনিং ব্যালেন্স, কোয়ান্টিটি হবে 1, আর ইউনিট প্রাইস কত আছে? 1803.90, 1803.90। আর এই অ্যাকাউন্টটা হবে কি? ক্যাপিটাল। যে আমি এটাকে সেভ করে দেব। আবার চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাই, অ্যাসেট পাশে। এই যে দেখেন আরবিএস ব্যাংকেরও কি চার্ট অফ অ্যাকাউন্টে ব্যালেন্সটা কি হয়ে গেছে? অ্যাড হয়ে গেছে, তাই তো? এরপরে আসেন, আমাদের যে ক্রেডিট কার্ড ছিল, ক্রেডিট কার্ডটা কি ছিল? আমেরিকান এক্সপ্রেস, তাই না? এখন ক্রেডিট কার্ডের ওপেনিং ব্যালেন্সও আমরা কি দিয়ে দিতে পারি? কনভার্সন ব্যালেন্স দিয়ে দিতে পারি। ক্রেডিট কার্ড কি লায়াবিলিটি, তাই না? যদি ওপেনিং লায়াবিলিটি হয় তাহলে আমার জার্নালটা কি হয় একটু বলেন তো? ওপেনিং লায়াবিলিটি জার্নালটা, হ্যাঁ। তো এই ক্ষেত্রে জার্নাল দিয়ে আমরা ওইভাবে দিতে পারি কনভার্সন ব্যালেন্সে লায়াবিলিটি ডেবিট আর কি ক্যাপিটাল ক্রেডিট। আর এইখানে দিয়ে যদি দিই, আমার কি ক্রেডিট কার্ডের ব্যালেন্সটা কি আলটিমেট আমার কি চলে যাবে না? তাহলে এটা আমাকে দিতে হবে স্পেন্ড মানি, ঠিক আছে? তো স্পেন্ড মানিতে চলে যাব, আমেরিকান এক্সপ্রেসটা সিলেক্ট করলাম। আবার এখানে দিব হচ্ছে মালিক যেহেতু নিয়ে আসতেছে, ওনার, জানুয়ারি 2024-এর 1 তারিখ। ডেসক্রিপশন দিব হচ্ছে ওপেনিং
ব্যালেন্স কোয়ান্টিটি হবে হচ্ছে 1, আর ইউনিট প্রাইসটা হবে 30,345.10, 30,345.10, আর অ্যাকাউন্টটা হবে হচ্ছে ক্যাপিটাল, নোভেট দিয়ে সেভ করে দিলাম। এইবার ব্যালেন্সটা চেক করেন, তাহলে বুঝতে পারবেন যে ওইটা কেন আপনার অ্যাসেট পাশে আছে। আমি অ্যাসেট পাশে চলে যাই, এই যে দেখেন মাইনাস ফিগার দেখেছে, বুঝতে পারছি কথা। এখানে আনার কারণে সে লাইবিলিটি পাশে দেখায় না, কিন্তু এখানে সে মাইনাস আকারে দেখেছে। কেন আনছে? এটার ক্যারেক্টারিস্টিক্স, যেহেতু ব্যাংক, ব্যাংক তো অ্যাসেট, এই পার্সপেক্টিভে সে নিয়ে আসছে। ঠিক আছে, তো পার্সপেক্টিভ ঠিক আছে, তার ক্যারেক্টারিস্টিক্সও ঠিক আছে, নেগেটিভ করে তারা ব্যালেন্সটা এক দেখেছে। হিসাবে তো ক্রেডিট কার্ড এক হিসাবে অ্যাসেট না, বিকজ হচ্ছে আমাকে একটা লিমিট দিছে 90,000 টাকা পর্যন্ত। ওই দিক যদি চিন্তা ভাবনা করি যে আমাকে 90,000 টাকা দিছে, ওই আলটিমেট তো তোমার ব্যাংকে টাকা আছে, ব্যাংকে টাকা ওই আছে। জন্যে এই যে দেখো এটার ক্যারেক্টারিস্টিক্স আমরা ব্যাংক দিচ্ছি, তাই না? আর ব্যালেন্সটা কিন্তু নেগেটিভই দেখাইছে, কারণ এই টাকা আমাকে আলটিমেট দিতে পে হবে। করতে হবে ইন ফিউচারে। তো এটা গেল হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড কোনো কিছু অ্যাড করা। এবার আসেন আমরা অন্য চার্ট অফ অ্যাকাউন্ট দেখব। ধরেন প্রিপেইড এক্সপেন্স, আগে আমরা একটু দেখে আসি প্রিপেইড এক্সপেন্স আমার আছে কিনা। চার্ট অফ অ্যাকাউন্টে অল অ্যাকাউন্টে চলে আসবো, সেখান থেকে সার্চ করে আগে দেখবো প্রিপেইড এক্সপেন্স আমার অ্যাভেলেবেল আছে কিনা। নাই, তাই না? যেহেতু এক্সপেন্স, আমরা একটু চেক করে আসি আমার এক্সপেন্সে কত কোড নাম্বার অ্যাভেলেবেল আছে। 311 দিতে পারি। অ্যাড অ্যাকাউন্টে চলে যাব, অ্যাকাউন্ট টাইপ কি হবে? স্যার প্রিপেড এক্সপেন্স প্রিপেইড এক্সপেন্স আপনার জন্য কি? অ্যাসেট। কারেন্ট অ্যাসেট, তাই না? জি স্যার। ওকে, অ্যাসেটের তাহলে কোড নাম্বারটা একটু দেখে আসি। 614। অ্যাড অ্যাকাউন্টে চলে যাব, কারেন্ট অ্যাসেট, দেখেন 614। এইখানে যদি গ্রিন সিগন্যাল দেখা যায় তাহলে বুঝতে পারবেন যে আপনি এই নাম্বারে চার্ট অফ অ্যাকাউন্ট করতে পারবেন, না হলে না। এটা ভালো সুবিধা। এটা নো ভ্যাট থাকবে, আর এই তিনটা অপশন আপাতত পক্ষে অফ থাকবে, আমার এখানে প্রয়োজন নাই। 614। এরপরে আসেন আরেকটা চার্ট অফ অ্যাকাউন্ট আমরা অ্যাড করি, একটা এক্সপেন্স অ্যাড করি, কেমন? ব্যাড ডেট এক্সপেন্স, এক্সপেন্স আগে যাই, একটু সার্চ করি, নাই, তাই না? তাহলে এক্সপেন্সে কত আমার অ্যাভেলেবেল আছে? 311 দিতে পারি। অ্যাড অ্যাকাউন্টে চলে যাব, ব্যাড ডেট এক্সপেন্স, তাই না? এক্সপেন্স, এই যে এক্সপেন্সে চলে আসলাম, 311। নেমে চলে যাব, ব্যাড ডেট এক্সপেন্স, ডেসক্রিপশনও দিলাম, ট্যাক্স রেটে দিব হচ্ছে নো ভ্যাট। দেখেন ব্যাড ডেট এক্সপেন্স চলে আসছে। এরপরে ধরেন আমরা একটা রেন্টাল ফি, আমরা একটা রেভিনিউ অ্যাড করে দেখি। ওই প্লে লিস্টটা সম্পূর্ণটা দেখতে বলছি, কিন্তু আমি রেভিনিউ পাশে দেখি, রেভিনিউ পাশে নাই, এই যে দেখাই যাচ্ছে, তাই না? তিনটা। তো অ্যাড অ্যাকাউন্টে চলে যাব, আদার ইনকাম 201, হ্যাঁ, রেন্টাল ফি, মানে তুমি কাউকে রেন্ট দিছো, সেখান থেকে তুমি টাকা পাচ্ছ আর কি। আর এই তিনটা অপশনটা কি বেসিক্যালি, যদি আমি একটু বলি, আমি যদি ড্যাশবোর্ডে দেখতে চাই এই চার্ট অফ অ্যাকাউন্টটা ইন্ডিভিজুয়াল, আমি চাই ড্যাশবোর্ডে দেখতে, তাহলে এখানে চেক মার্ক দিবা। এক্সপেন্স ক্লেইম, মানে তুমি চাচ্ছ এটাকে ইন ফিউচারে এক্সপেন্স ক্লেইম করার জন্য, তাহলে অপশনটা দিতে পারো। এনেবল পেমেন্ট টু দিস অ্যাকাউন্ট, মানে এই অ্যাকাউন্টের জন্য অটো পে অপশনটা চালু হয়ে যাবে। তো এই তিনটার কোনোটাই আমরা দিব না, এই যে রেন্টাল ফি। ঠিক আছে, এইভাবে করে আমরা কি করতে পারি? ম্যানুয়ালি চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। ঠিক আছে, এক্সপেন্স ক্লেইমের যখন অধ্যায় আসবে তখন, এটা হচ্ছে রিম্বার্সমেন্টের ক্লাস। ঠিক আছে, এখন আমরা যদি সবগুলাকে প্রিন্ট আউট করতে চাই, এই যে এখান থেকে অল অ্যাকাউন্টে এসে প্রিন্ট পিডিএফ অপশনে ক্লিক করবা। দেখো এই যে তোমার চার্ট অফ অ্যাকাউন্ট গুলো কি তোমার সামনে সুন্দরভাবে প্রিন্ট হয়ে চলে আসবে। ঠিক আছে, ট্রেলার এখনো বাকি আছে। এগুলাই ব্যবহার করবে ক্লায়েন্ট, আর যদি র্যান্ডম ক্লায়েন্ট বলে দিলে তো অবশ্যই। শুধুমাত্র এই যে সিস্টেম অ্যাকাউন্ট গুলো কোনো চেঞ্জ করা যাবে, মানে ডিলিট করতে পারবো না। হ্যাঁ, আমার একটা স্টুডেন্ট ছিল, সে কি করছে, সবগুলাই সিলেক্ট করে সব ডিলিট করে দিচ্ছে।
লগ যেগুলো ছিল সেগুলো তো রয়ে গেছে, তাই না? এখন সে বলতে, স্যার আমার তো এতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট দরকার না, আমি কেন এগুলো রাখবো? দরকার মাঝে মধ্যে একটা অ্যাকাউন্ট দরকার মাঝে মধ্যে। অনেক তো চার্ট অফ অ্যাকাউন্ট তারা বাই ডিফল্ট করেই রাখে, তাই না? আমার তার এক্সট্রা পেইন নিয়ে মাথায় নিতে হয় না যে আমার কোন টাইপ দিতে হবে, কি দিতে হবে, ঝামেলা নিতে হবে। এখন আসো ইম্পোর্টের ক্ষেত্রে। ইম্পোর্টের জন্য চলে যাই, ইম্পোর্ট অপশনে ক্লিক করব। এইখানে কিছু কথা আমাকে তারা বলে দিছে। প্রথমত বলে দিছে যে চার্ট অফ অ্যাকাউন্ট সিএসবি ফাইল ফর ভ্যাট রেজিস্টার্ড কোম্পানি। তোমার যদি কোম্পানিটা ভ্যাট রেজিস্টার্ড হয় তাহলে এটা, একটা কোম্পানি। আর যদি নন ভ্যাট হয় এটা আরেকটা হবে। তাহলে যেহেতু ভ্যাট রেজিস্টার্ড, আমি এখানে ক্লিক করে আগে ডাউনলোড করে নিলাম। Whether you have created your own chart of account, exported one from your previous accounting system, or you are using in zero chart of account, you should make sure the following few simple guideline। মানে তুমি নিজে তৈরি করো, অথবা জেরো থেকে নিয়ে আসো, অথবা তোমার আগের যে কোনো সিস্টেম থেকে নিয়ে আসো, তোমাকে এই তিনটে স্টেপ ফলো করতে বলছে। দ্য ফাইল ইউ ইম্পোর্ট মাস্ট বি সিএসভি। সিএসভি ফাইল ছাড়া কোনো নিবে না, অবশ্যই ফাইলের লাস্টে ডট সিএসভি অথবা ডট টিএক্সটি থাকতে হবে। বি শিওর টু ইনক্লুড অল অফ ইউর অ্যাক্টিভ অ্যাকাউন্টস ইউ ইউজড ইন ইউর প্রিভিয়াস অ্যাকাউন্টিং সিস্টেম। মানে অবশ্যই তোমার অ্যাকাউন্টিং সিস্টেম যতগুলো অ্যাক্টিভ অ্যাকাউন্ট থাকে সবগুলো যাতে থাকে সেটা। আর এটা হচ্ছে হেল্পের জন্য তোমার আর্টিকেল তারা দিয়ে দিচ্ছে। তো প্রথমে আগে আমাদের ফাইলটাকে আমরা একটু দেখি। কুইক বুকসের ক্ষেত্রে কি কাজ করতাম? হ্যাঁ দেবশিস ভাই বলুন তো। হেড ঠিক রেখে বাকি সবগুলোকে ধরে একবারে ডিলিট করে দিতাম। এখন যদি ডিলিট করে দিই তাহলে কি হবে জানেন? আপনার সব চার্ট অফ অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। মানে ওদের প্যাটার্নটা হচ্ছে আপনাকে এইখানে যতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট দিছে না, এগুলো আপনার অ্যাকাউন্টে এক্সিস্ট করতেছে। মানে রিডিউ করা যাবে কিন্তু। হ্যাঁ, এখান থেকে রিডিউ করা যাবে। কি রিডু করা যাবে? মানে আমি যদি একটা চেঞ্জ করি, ভ্যালু বা নাম চেঞ্জ করি ওটা তো তুমি ম্যানুয়ালি করতে পারো, ওটার জন্য এখানে আসার প্রয়োজন আছে? করা যায়। ওটার জন্য তোমাকে ওইখান থেকে করতে হবে। এইখানে বেসিক্যালি হচ্ছে যে আপনার যে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো এখন এক্সিস্ট করতেছে অ্যাকাউন্টে, সেগুলা শুধুমাত্র লক চিহ্নিত ব্যতীত এগুলাই কি আপনার এখানে শো করবে। ঠিক আছে? যদি আপনি কোনো কারণে এগুলো ডিলিট করে দেন তাহলে কি হয়ে যাবে? সবগুলাই ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছি কথা? এই জন্য মানে আর কি কুইক বুকস এর মতো শুধু হেডিং ঠিক রেখে বাকি সব ডিলিট করে দেওয়া যাবে না। এখন তাহলে কাজ কি করব? নিচে একদম নিচে আসবো। ধরেন আমাদের কোন একটা চার্ট অফ অ্যাকাউন্ট আমরা খুঁজে বের করি, মেশিনারি একটা খুঁজে বের করি, তাই না? আগে আমরা একটু দেখে আসি আমার এখানে কি অবস্থা, মেশিনারিটা কি আছে কিনা। অ্যাসেট পাশেই তো, তাই না? আমি একটু মেশিনারি দিয়ে সার্চ করব। প্ল্যান্ট এন্ড মেশিনারি আছে, তাই তো? অফিস ইকুইপমেন্টও থাকার কথা যদি আমি ভুল না করে থাকি। এই যে অফিস ইকুইপমেন্টও আছে, তাই না? স্যার ইন্টারেস্ট এক্সপেন্স। হ্যাঁ, ইন্টারেস্ট এক্সপেন্স। ইন্টারেস্ট এক্সপেন্স। ওকে, ইন্টারেস্ট এক্সপেন্স, এক্সপেন্সে চলে আসি। আসার পরে ওইখান থেকে আমরা এটাকে আবার এই যে ইন্টারেস্ট এক্সপেন্স নাই, তাই না? এখন এটার জন্য কত চার্ট অফ অ্যাকাউন্টে কোড নাম্বার দেওয়া যায় আমি একটু খেয়াল করবো। এক্সপেন্সে 312 দিতে পারি, তাই না? এবার আসো ফাইলের মধ্যে চলে আসি। ফাইলের মধ্যে এই যে এইখানে আমরা একটা নতুন করে কলাম নিব, সিরিয়াল ওয়াইজ রাখবো। ইনসার্টে চলে গেলাম, 312, তাই তো? 312 না? তারপরে নেমটা দিলাম ইন্টারেস্ট এক্সপেন্স। এখন এটা কি টাইপ সেটা কিভাবে বুঝবা? সেটার জন্য বোঝারও ওয়ে আছে। অ্যাড অ্যাকাউন্টে চলে যাও, অ্যাড অ্যাকাউন্টে গিয়ে এখান থেকে এক্সপেন্সের মধ্যে দেখো কোনটাতে যাবে, এক্সপেন্স, তাই না? এই লেখাটাকে কপি করে নিয়ে এসো, কপি করে নিয়ে এসে এখানে জাস্ট টাইপের মধ্যে এক্সপেন্সটাকে দিয়ে দাও। আর এটা কি নোভেট না? নোভেট। ব্যাস। আর এই কলামগুলো ম্যান্ডেটরি না। বুঝতে পারছি? এই কয়টা কলাম, কোড নাম্বার, নেম, টাইপ এবং ট্যাক্স কোড। এই যে আমরা 312 দিলাম। এরপর আরেকটা খুঁজে দেখি। স্যার যদি একবার নিচে দিতাম, নিচে হ্যাঁ, নিচে দিলেও হইতো। সার্ভিস রেভিনিউ আছে, একটু চেক করে আসি তো। রেভিনিউ প্যানেলে সার্ভিস রেভিনিউ নাই, তাই না? তাহলে 202 দিতে পারি, মানে একটু সিরিয়াল দিলাম আর কি। আবার একটা কলাম ইনসার্ট করে নিই,
সার্ভিস রেভিনিউ, এটা কি হবে আমার রেভিনিউ হবে, আর এটা কি হবে নো ভ্যাট। একটু এটার মতো করে লিখে নিই, ব্যাস। এবার এটাকে ফাইলটাকে সেভ করে দিলাম, ঠিক আছে। এই দুইটা চার্ট অফ অ্যাকাউন্ট এখন আমরা ইম্পোর্ট করব। তো চলে আসলাম ইম্পোর্ট অপশনে। আবারও বলছে হোয়াট সিস্টেম আর ইউ ইম্পোর্টিং ফ্রম, আপনি কোন সিস্টেম থেকে করতেছেন, জিরো থেকে। ডাজ দ্য ফাইল ইউ ইম্পোর্টিং কন্টেন অ্যাকাউন্ট ব্যালেন্স, মানে অ্যাকাউন্ট ব্যালেন্স আছে কিনা, দরকার নাই, তার বাই ডিফল্ট যেভাবে রাখছে নো বা আই ডোন্ট নো, ঠিক আছে। তারপর ব্রাউজ করব, ফাইলটা যেখানে আছে সেখান থেকে নিয়ে আসব, ওপেন করে দিলাম, ইম্পোর্ট, এই দেখো ডট সিএসভি লেখা আছে, কনফার্ম। কত কত দিছিলাম, রেভিনিউ প্যানেলে দিছি না, তাই না। রেভিনিউর মধ্যে যে দেখো সার্ভিস রেভিনিউ আসে, আর এক্সপেন্সের মধ্যে ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট এক্সপেন্স। বুঝতে পারছি কথা, মানে ইম্পোর্ট করতে গেলে শুধু হেডিং ঠিক রেখে যে আগে যেরকম সিস্টেম শিখে আসছি কুইক বুকসে সেরকম ভাবে ডিলিট করলে হবে না, ঠিক আছে। সবগুলো থাকবেই, তোমার যেটা এটা প্রয়োজন সেটা সেটা তোমাকে ইন করাইতে হবে। সহজের মধ্যে বুঝে নিই। হ্যাঁ, তো এরপরে আসো আমাদের আজকে যে লাস্ট টপিক সেটা হচ্ছে জেরোর প্রো অ্যাডভাইজার। এখন জেরোর তো অ্যাকাউন্ট আমরা করলাম, কোম্পানিও সেট আপ করলাম, এখন জেরোতে এক্সাম আমরা কিভাবে দিব সেটার জন্য আমাকে যেতে হবে জেরোর আরেকটা পোর্টালে যেতে হবে। সেটার জন্য আমরা আবার চলে যাব গুগলে গিয়ে সার্চ করব জেরো সেন্ট্রাল, কি জেরো সেন্ট্রাল, জেরো সেন্ট্রালে চলে যাবা, সেন্ট্রাল অপশনে ক্লিক করবা, ক্লিক করে আগে লগ ইন করে নিতে হবে। হ্যাঁ, আমার লগ ইন অলরেডি করা আছে বিধায় তারা হয়তো বাই ডিফল্ট দিতে পারে, আর না হলে ওই জেরো ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তারপরে এসে এখান থেকে চলে যাব হচ্ছে লার্নিং এ, লার্নিং থেকে জেরো সার্টিফিকেশন, এই সার্টিফিকেশনটাও রিসেন্টলি চেঞ্জ করে ফেলছে, আগের প্যাটার্নে আর নাই। এই যে মাই সার্টিফিকেশন, এইখানে তোমার সার্টিফিকেটটা দেখাবে, প্রিন্ট মাই জেরো অ্যাডভাইজার সার্টিফিকেট, ঠিক আছে। এখন কই সার্টিফিকেশন পাবা, এই যে সার্টিফিকেশনের জন্য অপশন, শো মোরে যাই, দেখো এখানে লেভেল বেসিক্যালি হচ্ছে দুইটা, লেভেলটা কি বেসিক্যালি দুইটা, একটা হচ্ছে লেভেল 1, সেটা হচ্ছে অ্যাসোসিয়েট সার্টিফিকেশন লেভেল, আর লেভেল 2 হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেশন। আচ্ছা, মেথডও হচ্ছে দুইটা, একটা হচ্ছে ম্যানুয়াল বেসড, একটা হচ্ছে তাদের সাথে অনলাইন বেসড। অনলাইনটাকে বলা হইতেছে ওয়েবনার, ঠিক আছে, ওয়েবনার আকারে দেওয়া যায়। স্যার এখানে 6টা কেন? বলতেছি, এই যে লেভেল 1 অ্যাসোসিয়েট সার্টিফিকেশন, ঠিক আছে, লেভেল 1 অ্যাসোসিয়েট সার্টিফিকেশন, সেলটা মনে হয় review। আবারও চেঞ্জ করছে নাকি, এই যে নিচে গেলে মাইগ্রেশন কিভাবে করতে হয় এটার এক্সট্রা করে তুমি সার্টিফিকেট নিতে পারো। আচ্ছা, এই যে এখান থেকে দেখি, ও নতুন আরেকটা লেভেল আসতেছে 26 সালে। এই যে দেখো লেভেল 1 এ জেরো অ্যাসোসিয়েট সার্টিফিকেশন, এই লেখাটা কোথায় পাইছি, এই যে এখানে আওয়ার সার্টিফিকেশন প্রসেস, এখানে ক্লিক করলে তুমি পুরো জিনিসটা বুঝতে পারবে। এই যে সেলফ পেস্ট লার্নিং, মানে তুমি নিজে নিজে পড়ে কমপ্লিট করবা। এই যে এখান থেকেও যেতে পারো, এখান থেকে ক্লিক করলেও আরেকটা নতুন করে লিংক ওপেন হবে। জেরোতে মানে ওই মুখস্থ বিদ্যা নাই, তোমাকে কি করবে তারা কিছু ডাটা দিবে, ওই ডাটার আলোকে তোমাকে কাজ করে করে প্রত্যেকটা অ্যান্সার দিতে হবে। বুঝতে পারছি, এই যে ভিডিও দেওয়া আছে, এই যে প্রত্যেকটা লেভেল তোমাকে ইন্ডিভিজুয়াল কি করতে হবে, কমপ্লিট করে নিতে হবে। তারপরে ইন্টারেক্টিভ লাইভ ওয়েবিনার, তুমি যদি তাদের সাথে সরাসরি জেরো এক্সপার্টদের সাথে সরাসরি এক্সাম দিতে চাও, এই যে রেজিস্টার ফর জেরো ওয়েবিনার, এটার জন্য আগে তোমাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। মানে রেজিস্ট্রেশন ছাড়া তোমাকে ওই ডেট তো দিবে না, বুঝো নাই, যেরকম আইএলটিএস এ যেরকম ডেট নেয় না, ওরকম এই যে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, তবে অবশ্যই আগে লেভেল গুলো কমপ্লিট করে আসতে হবে। বুঝতে পারছি কথা। এরপরে অ্যাসেসমেন্ট অনলাইন, মানে তুমি যদি এক্সপার্ট হও সিম্পলি জাম্প এট দ্য এন্ড অফ দ্য টেক অফ অ্যাসেসমেন্ট। মানে ধরো তুমি এগুলো কোনো লেভেল তোমার পড়ার প্রয়োজন নাই, তুমি মনে করছো যে না এই যে সেলফ পেস্ট, ঠিক আছে, এটা কি
এই দুটাকে ওপেন করে দেখি, নাম লেখা না, এটা সেলফ পেজ, এই যে দেখছো লেভেল 1 অ্যাসোসিয়েট সার্টিফিকেশন সেলফ লেখা না, আর এটা কি ওয়েবনার, তার মানে বুঝে গেল, ওই ওইখানে যে তিনটে ছিল ওই তিনটে রাইট, এক্সপ্রেশন হ্যাঁ এই যে এটা কি ওয়েবনার, তাই না, আর এটা হচ্ছে আর এটা হচ্ছে এক্সাম। ডাইরেক্ট জাম্প, দেখছো মানে আর কি লেখা নাই কিন্তু ডট ডট দেওয়া। আর হইতেছে লেভেল 2 এর ক্ষেত্রে সেলফ পেস্ট, এটা এটা হচ্ছে তোমার লাইভে, আর এটা হচ্ছে সরাসরি জাম্প করা, ঠিক আছে। তো প্রত্যেকটা লেভেল কমপ্লিট করার পরে তোমাদের সার্টিফিকেশন গুলো এখান থেকে শো করবে, বুঝতে পারছি কথা, এখানে এসেই তোমাদেরকে সার্টিফিকেশনের জন্য আসতে হবে জেরো সেন্ট্রাল থেকে। এরকম এটা কি আবার হয়তো বা একদিন বা 2 দিন ওরা তোমাকে ইনস্ট্রাকশন দিবে, এখানে ডিপেন্ড করে তোমার অ্যাকাউন্টের উপরে ডিপেন্ড করে, এক একজনের এক এক দিন, হয়তো তুমি আজকে ফেল করছো, হয়তো তোমাকে 24 ঘন্টা বা 48 ঘন্টা আবার স্টাডি করার জন্য একটা টাইম দিবে, তারপরে বা 1 সপ্তাহ টাইম দিলে এরপর আবার দিতে হবে, এটার জন্য কোনো লিমিট নাই, পে করতে হচ্ছে না, সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ, বুঝে নাই। ওকে, তাহলে আমাদের আজকে জেরোর টপিক কমপ্লিট।